বলার দায়িত্ব হচ্ছে নাকি? এই মেরেছে। আমাদের সূর্যাংশু বাবু তো একটা সেতুবন্ধন। আজকে যে দুই বিবদমান শক্তি লড়াই করছেন, সেখানে সেতুবন্ধন হিসেবে পেয়েছি সূর্যাংশু বাবুকে। উনি দুদিকেরই নাগরিক হয়েছেন, ওপারের এবং এপারের। আর সেই সুযোগে আমরা যে আলোচনাটা করছি, ভারত বাংলাদেশ মৈত্রী, উনি বলেছেন এটা খুব সুন্দর আলোচনা। আমি রবিবাবুকে বলবো যে যদি কিছু আলোকপাত করেন, উনি এই ব্যাপারে অনেকদিন যুক্ত। শ্রদ্ধেয় আমাদের সূর্যাংশুদা, গৌতম দা এবং সহ আজকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককেই, মাননীয় সভাপতি প্রত্যেককেই আমি আমার নেতাজি সুভাষ মিশন এবং আপনি দেখছেন রাজারদা, গৌতম দা বলেই দিয়েছেন, রাজারদার সঙ্গেও আন্তরিকভাবে আমি থাকি। সর্বোপরি আজকে একটা বড় বিষয় যে সূর্যাংশুদার মতো একটা মানুষকে আমরা সম্বর্ধনা দিতে পারছি এই বয়সে। শত আয়ু কেন, তার চেয়ে বেশি হলেও আমরা খুশি হব। তো এর উদ্যোগ প্রধান গৌতম দা, তাকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব। গৌতম দার আরো বড় বিষয় হচ্ছে, আমি অনিমা মণ্ডল সর্বকল্যাণ ট্রাস্টদার গৌতম দার মা মহাশয়াকে আমি দেখিনি, কিন্তু একটি সুযোগ্য সন্তান হচ্ছে গৌতম দা। মানুষের প্রাণের কথা বলা, প্রতিবাদ আন্দোলনকে সংগঠিত করা, এই বিষয়ে বড় বড় উদ্যোগ নেন। এই হলে আমরা প্রতিনিয়ত নানা সভা সমিতি করি, প্রতিবাদ আন্দোলন, মানুষের সমস্যা দিই, মানুষ কি করে এগিয়ে যাবে এই বিষয় নিয়ে। আর আমাদের সূর্যাংশুদা সম্পর্কে বলতে গেলে আমি এইটুকুনি বলতে পারি, তার ব্যক্তি জীবন যে দীর্ঘ, সেখানে কিছু বলার মতো সুযোগ আমার নেই। আমার সঙ্গে ওনার আলাপ হয়েছিল, আমাদের অরুণদা বসে আছেন, অরুণ ভট্টাচার্য মহাশয়। আমাদের একটি সংগঠন আছে, আমি অনেকগুলো সংগঠন করি, তার মধ্যে একটি অন্যতম সংগঠন আছে বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস ফোরাম। বাংলাদেশ পাকিস্তান পিপলস ফোরামে সূর্যাংশুদাকে আমাদের অরুণদা নিয়ে এসেছিলেন। তার চিন্তা ভাবনা প্রসারিত যাতে হয়, সংগঠনের কাজ যাতে এগোতে পারে, সেই পক্ষ থেকে, সেখান থেকেই লাগাতার আমাদের সঙ্গে আছেন। এবং কাছ থেকে যেটা দেখেছি, উনি স্কুলের শিক্ষক এরকম আমি ভাবিনি, কারণ উনি স্কুলে কত বড় শিক্ষক, আমি ওনার স্কুলে পড়ি, ওনার ছাত্ররা আরো ভালো বলবেন, একজন বললেও গেলে। কিন্তু আমি দেখেছি উনি প্রকৃত শিক্ষক। যে শিক্ষক রাস্তায় বেরোতে পারেন, যে শিক্ষক রাস্তায় গিয়ে কথা বলতে পারেন, যে শিক্ষক আপামর জনসাধারণের কাছে মানুষের সমস্যা এবং গ্রহণযোগ্যতা কি হওয়া উচিত এই কথা বলতে পারেন। তিনি শুধু একটি দিক নয়, স্কুলের পাঠ্য মধ্যে তিনি থাকেননি, তার বাইরে এসছেন, তার লেখা আছেন, বই প্রকাশ করেছেন শ্রম আন্দোলন সম্পর্কে, বিভিন্ন ক্ষেত্রে ভাষা আন্দোলন, উনি আমাদের বাংলা মাতৃভাষা, ভাষা আন্দোলন, মানে কোথায় গ্যাপ দেব, মানে সেই রবীন্দ্রনাথকে আমি খুঁজে পাই না, আমি অনেক খুঁজি রবীন্দ্রনাথের গ্যাপটা কোথায়, তার গ্যাপ খুঁজে যেমন আমি পাই না, তেমনি সূর্যাংশুদাকে কোথায় ফাঁক পাবো সেটাও আমি খুঁজে পাইনি। সেই জন্য আমি বিনম্র শ্রদ্ধা নিবেদন করি সবসময়। আর আমার সৌভাগ্য, আপনি দেখবেন লক্ষ্য করে, আমি ওনাকে দেখলে শ্রদ্ধা নিবেদন করি পায়ে হাত দিয়ে সর্বসময়ে, শুধু এখানে না সর্বত্র। এটা উনি আন্তরিক থেকে আমাকে আশীর্বাদ করেন, ভাবি ওনার শিক্ষা থেকে আরো এগোতে পারবো। মূল কথাই যাই, কথা অনেক থাকে, তার মধ্যে কিছু কিছু আর হয়তো আরো টুকরো টুকরো কথা সংযোজন হতে পারে। একটা বড় বিষয় রেখেছেন, রাখা হয়েছে আমাদের পক্ষ থেকে, ভারত বাংলাদেশ মৈত্রী। আমি একটু আগে একটা কথা বলেছি, আমাদের আরো একটি সংগঠন আছে বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস ফোরাম।
তো পাকিস্তানটাকে মুহূর্তে বাদ দিয়ে বাংলাদেশ নিয়ে যখন কথা বলা হচ্ছে, বাংলাদেশ নিয়ে যেমন চর্চায় এসছেন গোটা ভারতবর্ষে, এই মুহূর্তে বাংলাদেশে একটি সরকার পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তিত সরকার বিগত যে সরকার ছিল তার মতো করে যদি হয়তো চলতো, তাহলে এত বিতর্ক আমাদের বিশেষ করে ভারতবর্ষে হতো না। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে বাঙালি সমাজে। বাঙালি সমাজের মধ্যে এই কারণেই এসছে, এপার বাংলা ওপার বাংলা, এবং এই দুই বাংলার মধ্যে ভাষাগত সাংস্কৃতিকগত সম্পর্ক আছে, ধর্মীয় সম্পর্ক আছে। অর্থাৎ আমাদের এই দেশে বহু মুসলমান, আমার বিশেষ বন্ধু আছেন, বান্ধবী বাংলাদেশে, তারা গেছে কোথা থেকে, বীরভূম থেকে। লাভলি আছেন শ্রমিক নেত্রী, উনি চেনেন, অরুণদাও চেনেন। তারা কোথা থেকে গেছে? এই বীরভূম থেকে গেছে। এরকম বহু মানুষ এই দেশ থেকে ও দেশে গেছে, ও দেশ থেকে বহু মানুষ হিন্দু সম্প্রদায় এদেশে এসছে। ফলে ধর্মের দিক থেকেও দেখা যাবে একটা অংশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক। কিন্তু এখানে যে বিতর্ক, আমাদের বাঙালিদের বললাম বেশি, ভারতীয় যদি বলি সকলে বোধহয় এরকম অবস্থা। বিহার, উত্তরপ্রদেশ, অন্যান্য স্টেট, মধ্যপ্রদেশে আমরা যদি যাই, দিল্লি, তাদের এই ধরনের সেন্টিমেন্ট খুব কাজ করছে না। কেন্দ্রীয় সরকার যে বিষয়গুলো বলে থাকেন, অনুপ্রবেশ ঘটছে, সন্ত্রাসবাদীরা ঢুকে পড়েছে। সন্ত্রাসবাদী বলতে তো শুধু বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদী নেই, দেশে আমাদের সন্ত্রাসবাদী জন্মাচ্ছে। এবং বহু আপনারা জানেন, গণ আন্দোলন, শ্রমিক আন্দোলন, মানুষের কথা বললে এই সরকারই নয়, বিগত সরকার এবং 47 পরের যে সরকারগুলি গেছেন, সরকারগুলোর নাম আপনারা সবাই জানেন। তা প্রতিটা ক্ষেত্রে দেখা গেছে যারাই মানুষের কথা বলতে গেছেন তাদের উপর আক্রমণ হয়েছে, এখনো হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখে শয়ে শয়ে মানুষকে গুলি করে মারা হচ্ছে। তারা কিন্তু ভারতের সন্তান, তারা বাংলাদেশ বা পাকিস্তানের সন্তান না। যদিও বিভাজনের পক্ষের লোক নই আমি। 47-এর পরে আপনারা দেখেছেন যে দেশটি ভাগ হয়েছিল, গোড়ায় গলদ। দেশটা যদি ভাগ না হতো, সাম্প্রদায়িক উস্কানিটা বোধহয় থাকতো না। কিন্তু 47 সালে যে ভাগটা হলো, সেই ভাগটা যদি দুদিকে একই রকম হতো তাহলে ভাগের ব্যাপারটা ছিল না। কিন্তু ভাগটা হয়ে গেল একটি ধর্মের ভিত্তিতে একটি রাষ্ট্র, আর একটি অপর একটি রাষ্ট্র আমরা যেখানে বাস করছি সেটাকে অত্যন্ত মহান ব্যক্তিত্ব, আমি বলবো না, মহাত্মা গান্ধীজির কথা বলতে গেলে বলতে মহান, অনেক বড় মনের মানুষ ছিলেন দেখে তিনি বলতে পেরেছিলেন, ওই দেশটা যদি পাকিস্তানও হয়, আমরা বিশ্বের কাছে উদাহরণ তুলে ধরব, আমাদের দেশ কিন্তু কোনো সম্প্রদায় বা কোনো সম্প্রদায়ের দেশ নয়, এটি সকলে মিলে থাকবো। এটা অ্যাকচুয়ালি যদি আমি ভাবি ফিলোসফিক্যালি অন্তর দিয়ে, তাহলে অত্যন্ত গর্ব করার জায়গা। কিন্তু এই গর্ব করার ক্ষেত্রে পাশাপাশি যে বিষয়টা রইল, যেটা হচ্ছে যে সাম্প্রদায়িকতা ত্যাগ করার মতো অবস্থা, শিক্ষা আমাদের রাষ্ট্র দিতে পারেননি। এক অংশের মানুষ চেষ্টা করেছেন, সে যে সম্প্রদায় হোক, মুসলমান যদি হয় তাকেও ভাবতে হবে এটি আমার দেশ, হিন্দু হলেও ভাবতে হবে আমার দেশ, আমরা পরস্পরের সঙ্গে সম্পর্ক রেখে চলবো। 1000 বছরেরও বেশি ভারতবর্ষে, এখনো বেশি হবে, 1200-1300 বছর হবে, ভারতবর্ষে উভয় সম্প্রদায়ের মানুষ বাস করেন। এবং আমরা কাউকেই বলতে পারি না, ব্রিটিশ যেমন আমাদের দেশে ছিলেন, কিন্তু ব্রিটিশের সঙ্গে আমাদের এই তফাৎ, আমাদের মুসলিম সম্প্রদায় যে রাজারা ছিলেন তারা এখানে সে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন, আমাদের বন জঙ্গল জমির সঙ্গে মনের সঙ্গে তারা মিশেছেন, সেটা তাদেরও দেশ। আবার দেখুন, ওরাও দেশ ছিল ব্রিটেন, ব্রিটেন কিন্তু এসে কি করেছে, আমাদের সঙ্গে মেশেনি, তার একটা স্তর আলাদা রেখেছিলেন, যা পাও নিয়ে যাও, যা পাও নিয়ে যাও। ফলে সেখান থেকে দ্বন্দ্ব, তারাও যদি আমাদের সঙ্গে মিশতে পারতেন তাহলে হয়তো তারাও ভারতবাসী হতে পারতেন। কারণ ভারতবর্ষ এমন একটা জায়গা যে কোনো একটা বিশেষ সম্প্রদায় বা কোনো একটা বিশেষ মানুষের এমন ভাবে ভাগ করা বলা যাবে না। এখন আদিবাসীদেরই আমরা বলতে পারি একমাত্র, বাকি যারা সকলে, আমিও, আমার পূর্বপুরুষকে যদি আমরা বিশ্লেষণে যাই,
আমরা হয়তো ভিন্ন গ্রহের মতো বলতে ভিন্ন কোনো জায়গা থেকে এখানে এসে পৌঁছেছিলাম, তাহলে রাষ্ট্র ব্যবস্থা বা এই সমাজের সঙ্গে ধীরে ধীরে মিলন ঘটায়। আমি এই ভারতীয়, বাংলা মুসলমানদের ক্ষেত্রেও তাই, বুদ্ধিস্টের ক্ষেত্রেও তাই। কিন্তু বিভাজনটা রয়ে গেল। একটা বড় অংশ মনে করেছিলেন সে সময় যখন দেশ টুকরো হয় যে হিন্দুদের নামে একটি রাষ্ট্র গঠন করা উচিত ছিল। সেই ধারাবাহিকতা একটা অংশের মানুষ এখনো বহন করেন, সেন্টিমেন্ট তারা বলেন। এবং আমাদের দেশে মুসলিম সম্প্রদায়ও যারা সংখ্যালঘু বলি, তাদেরও সকলকে আমরা এই শিক্ষায় নিয়ে আসতে পারিনি। এটা রাষ্ট্রের দোষ। এবং আমাদের যা গুণী মানুষ আছেন, বহু মানুষের নামধাম আমরা করে থাকি, হিসেব করতে গেলে এই শিক্ষা প্রসারিত ঘটেনি। উনি শিক্ষক মানুষ। আমি শিক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব সময় শিক্ষা যদি সঠিক না হয় তাহলে পুত্র সুন্দর হতে পারে না। তেমনি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু একটা তারতম্য রাখা আছে। যেমন আমরা বলি মাদ্রাসায় পড়ে, কেউ ইংরেজিতে পড়ে, কেউ বাংলায়। যে একটা রাষ্ট্র হবে তার একটা শিক্ষা ব্যবস্থা, যে ভাষাই হোক। আমি যেমন কোরআনও পড়তে পারি, একটি মুসলিম ছেলে মহাভারত রামায়ণও পড়তে পারে, এমন একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু আমাদের দেশে এই শিক্ষার মূল গোড়াতেও কিন্তু বিভাজন করা আছে। আমি একটি বিশেষ সভায় গেছিলাম, একটি মুসলিম প্রধান সংগঠন আমাকে একবার নিমন্ত্রণ করেছিল। তা আমি সেখানে গিয়ে বললাম যে ভাই, ওই মাদ্রাসাটা আর আমাদের যে আমরা রাজ্য সরকারের যে শিক্ষা, এই দুরকম না রেখে একরকম করার ব্যবস্থা আপনারা কথা বলতে পারেন না। আমার কথা আরো অন্যভাবেও বলেছিলাম, ওরা ঠিক পছন্দ করলেন না। তা এই যে শিক্ষাটাকে যদি একটি জায়গায় আমরা আনতে না পারি, তাহলে তো নানা ধরনের বিষয় ঘটবেই। কেউ যদি ভাবে, দর্শনগত ভাবে ভাবুন, আমি দেখেছি পৃথিবীর বুকে দুটো অন্তত ইজম আছে। একটা ইজম হচ্ছে মার্কসিজম, যারা মার্কসের চিন্তাধারায় বিশ্বাস করে। কার্ল মার্কসের চিন্তাধারার মানুষরা মনে করেন সারা বিশ্বে কমিউনিস্ট ফিলোসফি বা অর্থাৎ কমিউনিস্ট রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা উচিত। আবার দেখুন স্লোগানটা ওঠে বিশেষ করে ইসলামীদের পক্ষ থেকে, সারা বিশ্ব ইসলাম করতে হবে। এই দুটো বিষয় রয়েছে। সেই জন্যে আমরা যখনই দেখি সাম্প্রদায়িকর কথা, সেই মূল্যটা যাচ্ছে সেই ধর্মের জায়গায়, সেইখানে বিচরণ করে বেড়াচ্ছে। তা আমি মূল জায়গা আবার ফিরে আসি, যেহেতু বাংলাদেশের কথা বলা হয়েছে। আজকে বাঙালিদের মধ্যে যে সেন্টিমেন্ট তুলে ধরা হচ্ছে, কিন্তু সব বাঙালির মধ্যে না, আমি ঘুরে ফিরে দেখি, সেটা হচ্ছে কি, ওই দেশে সংখ্যালঘু যারা, বিশেষ করে হিন্দু, বুদ্ধিস্ট অ্যান্ড আদার, এবং ইয়েদের উপরও কিছু নিপীড়ন হচ্ছে বলে গল্পে আসছে, শোনা যাচ্ছে। কিন্তু শুধু এটা মনে রাখতে হবে, আমি কারণ এই কথা বলছি, হ্যাঁ হচ্ছে, এদেশেও হয়, ও দেশে হয়, এদেশেও হয়। কদিন আগেই দেখবেন উত্তরপ্রদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে। ব্যাপক না হোক, হাজার হাজার না হোক, হয়, ও দেশে হয়। সরকার বদল হয়েছে, তার একটা নতুন করে পরিকাঠামো তৈরি করবেন, তাদের একটি দৃঢ়দর্শন আছে। এখন ভাবতে হবে যে তারা যদি মনে করেন যখন ভাগ হয়েছিল, ভারত ভাগ করেছে, আমি গৌতম দাকে সেদিন বলছিলাম, গৌতম দা বললেন এইটা না বললে বোধহয় ভালো হয়, একটুখানি রেখে ঢেকে বলা উচিত। ভারত ভাগ করেছে কে? আমরা বলি ব্রিটিশ। আবার আমরা যদি বলা হয় উল্টো দিক দিয়ে, পাকিস্তান ভাগ করেছে কে? কেউ বলতে পারেন ভারত। গৌতম দা বললে এটা একটা সরাসরি দাগ দিয়ে দেওয়া হচ্ছে রবিদা, ওইটা একটু অন্যভাবে বলুন, সহযোগিতা করেছে। তা ভালো। তা বাংলাদেশ যদি গঠন করার ক্ষেত্রে ভারত যদি সহযোগিতা করে, অনেকে আছেন ভাষা আন্দোলন হয়েছে, ভাষায় অনেকে ভাবতে পারেন যে আমার মাতৃভাষার উপরে গুরুত্ব আরোপ করতে হবে, আমি পুরো পাকিস্তানের বা পাকিস্তানের লোক, আমি মাতৃভাষায় পড়াশোনা করব, কিন্তু আমি দেশভাগ চাই। কিন্তু একটা অংশ শেষ পর্যন্ত দেশভাগের পক্ষে গেলেন এবং দেশ ভাগ করার কারিগর বলবো, সহযোগিতা করলেন ভারত সরকার। কোনো ব্যক্তি নামে দরকার নেই, প্রধানমন্ত্রীর নামে এরকম না, একটা সরকার বা ভারতবর্ষ। এবার যারা ক্ষমতায় ফিরে এলেন, তাহলে তো ভাবতেই পারে আমাগো দেশটা ভাগ করছে কে? ভারত। তা ভারতপন্থী হিসেবে যারাই হোক, তাদেরকে উৎপীড়ন করো, তাড়িয়ে দাও, বলো। এই কারণেই বলছি, আপনারা দেখবেন লক্ষ্য করে
যারা মেলামেশা করেন ও দেশের মানুষের সাথে, আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের একটা প্রভাব একটি যেমন মুসলমান সম্প্রদায়ের মধ্যে রয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যেও আছে। এবং তারা অনেকে মনে করতেন যে বাংলাদেশের আওয়ামী সরকার ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু লিবারেল, অন্যান্য যে সরকার আছে তার থেকে একটু উদারপন্থী, হিন্দুদের থাকার ক্ষেত্রে অনেকটা সহজ সরল অবস্থায় তারা থাকতে পারে, নির্দেশে উদ্দেশ্যে যাতায়াত ইত্যাদি ক্ষেত্রে। এই সরকার আসার পরে সেই সম্ভাবনা কমে গেছে, কারণ তারা মনে করেন যে নতুন করে যারা ক্ষমতা এলেন তাদের পেছনে আওয়ামী লীগ এবং প্রধান যা হিন্দু সম্প্রদায়ের লোক কোঅপারেশন করেন। এদেশেও হয়, আপনারা দেখেছেন ৭৭ ক্ষমতার পর বা তার আগেও রাজ্য স্তরে রাজনীতিতেও হয়, অমুকরা ক্ষমতা এলে তমুকদের মেরে তাড়িয়ে দাও। এটা রীতি। আমি ক্ষমতা এসছি, আমি আমার কথা বলবো, আমার কথা শুনতে হবে। ৭৭ যখন ক্ষমতা এসছে পিটাপিটি হয়েছে, নকশাবাড়ি আন্দোলন হয়েছে, গুলি করে মেরেছে। তা এটা সেইভাবেই হয়েছে। এখন এক্ষেত্রে শুধু এই লড়াইটা শুধু হিন্দুদের উপর হচ্ছে এটা নয়, আমাদের যে বন্ধুরা রয়েছেন তারা গণতান্ত্রিক প্রিয় মানুষ, আওয়ামী লীগের লোক, তারা বলছে আমরাও কোণঠাসা, আমরাও সংখ্যালঘু। মাঝে মধ্যে ফোন হয়, কথা হয়, আমরাও রাস্তায় বেরোতে পারি না। এই যে আর কথা বললাম লাভ ইয়াসিনের কথা, ও বলেছে এবং ওর বন্য বন্ধুরা যে রবিরা মুজিবুর রহমানের জন্মদিন গেলেন, তাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য রাস্তায় বেরিয়েছে, ডেকে বলেছে এই কোথায় যাচ্ছিস রে? মহিলাদের ঘরে ঢুক, নাহলে তোর মায়াটারে টেনে লইয়াম। ঘরে ঢুকেছে। তাহলে আক্রমণটা হচ্ছে একটি রাজনৈতিক প্রেক্ষাপটে। সেই আন্দোলনটা অনেক সময় আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে চালিয়ে দিতে চাইছি। আমরা আশা করি না কোনো সরকারি উচিত না এই ঘটনা ঘটানো। আর একটা কথা একদম পরিষ্কার ভাষায় বলতে হয়, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্রের ভিত্তিতে কথা বলবো, সকলের কথা আমরা বলবো। কিন্তু এটা যদি সত্যি কমিউনিস্ট কান্ট্রি হতো, আপনারা ভাবুন রাশিয়ার অতীত, রাশিয়ার কথা, আপনারা ভাবুন বর্তমান চীনের কথা। বর্তমান চীনে আপনারা জানেন উইঘুর নামে একটা সম্প্রদায় মুসলমান আছে, তাদের কথা বলতে দেয় না, নামাজ পড়েও নিষিদ্ধ করেছে, রমজান মাস পালন করতে দেয় না। ইট ইজ অর্ডার বাই গভর্নমেন্ট। তিব্বত তাই বুদ্ধিস্টদের উপরে কমিউনিস্ট অনুশাসন মেনে চলতে হবে। ইসলামিক কান্ট্রিতে যদি ইসলামপন্থীরা বলেন আমাদের রাষ্ট্রে থাকতে গেলে আমাদের কথা শুনতে হবে, এটাকে স্বীকার করে নিতে হবে, অথবা দেশ ত্যাগ করতে হবে। এবং ত্যাগ করে যাবেন কোথায়? সেই জন্য অনেকে ভাবেন ভারতবর্ষের বোধহয় আশ্রয়স্থল। অ্যাকচুয়ালি ভারতবর্ষকে আশ্রয়স্থল করাটাও ঠিক না। সেখানে একটি বড় প্রশ্ন থাকবে যে সে দেশে এখনো ৩ কোটি মানুষ বাস করে। এই ৩ কোটি মানুষ সংঘবদ্ধভাবে তাদের জন্মভূমি, তারা একটা আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করতে পারে এবং করছেও। আমরা এই দেশ থেকে যাব না, আমরা ভারতীয় নই, আমরা ভারতের থেকে কোনো সাহায্য আশা করি না। আমাদের এখানে জন্মেছি, এখানে আমরা লড়াইটা করব, প্রয়োজনে আমিও আমার অস্তিত্ব যাতে বজায় থাকে সেই কাণ্ডটা ঘটাতে হবে। সেই জায়গাটাই আমাদের মদত দেওয়া উচিত। গণতান্ত্রিক মানুষ হিসেবে এই আন্দোলন যদি করে নিশ্চয়ই সাহায্য করা উচিত। আমরা যেন কখনোই ধর্ম কথায় কান্না দিয়ে সোজাসাপটা তাদের গণতান্ত্রিক অধিকারের আন্দোলনে যেন থাকি। আমি যেন কখনোই না বলি হিন্দু গো মারছে, আমাকে এখানে একটা মুসলমানের গলা কেটে দিতে। মাঝে মাঝে শুনি কেউ কেউ আমায় বলছিল এখানকার মুসলমানরা কেমন আছে রবিটা, শান্তিতে। আমরা শান্তিতে থাকবো, দেশ এখানে কি অশান্তি করবো? তো ওই দেশেও সেইভাবে থাকবে। এবং যেটি আশা করেছিলাম মুজিবুর রহমান এবং আমাদের হাসিনাজির থেকে পারলেন না, সেই জন্য বললাম তারা ধোয়া তুলসী পাতা না। হাসিনাজি যখন ক্ষমতায় পৌঁছেছিলেন তিনিও কিছু কিছু অতি সাম্প্রদায়িক লোকের সঙ্গে হাত মিলেছিলেন, সম্পর্ক রেখেছিলেন। সেই সময় যদি এটাকে
বাংলাদেশকে সেকুলার কান্ট্রি হিসেবে ঘোষণা করে দিয়ে যেতে পারতেন, আজকের এই অবস্থাটা হতো না। সরকার বদলাবে, এতে সে গণতান্ত্রিক সরকার, 4টে সরকার বদলায় 5টা সরকার আসবে। এবং অনুরূপ আমি আমাদের কথা যখন বলি, আমরা পাকিস্তানের ক্ষেত্রে সেই কথাই বলি, ওখানকার মানুষ ওখানেই থাকবে, ওখানকার শক্তি সামর্থ্য নিয়ে মানুষ বেঁচে থাকবে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই হওয়া উচিত। আজকের প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থা চলছে, সাম্প্রদায়িক বিভেদ যেন এই লড়াইটা না হয়, মানুষ মানুষের মতো বেঁচে থাকবে। আমরা এই সরকারের কাছে আশা করব যে প্রত্যেককে নিরাপত্তা যাতে দেয়, এবং গণতান্ত্রিক বহু মানুষ আছে, আপনারা দেখবেন যখন গাড়ি ঘরগুলো পুড়িয়ে দিল, তার মধ্যে সবই হিন্দু বাড়ি পড়েনি, বহু মুসলমান বাড়ি পুড়েছে, বহু গুণী মানুষের বাড়ি পুড়েছে, তারা অনেকে পালিয়েও এসছেন। তা ফলে আমরা সেই কামনা করে আশা করব আমার দেশ যেমন শান্তি শৃঙ্খলা নিয়ে আমরা বেঁচে থাকবো, ও দেশের মানুষ বেঁচে থাকুক। পাশাপাশি একটি কথা আজকের দিনে বলতেই হয়, যে শিক্ষা ব্যবস্থার কথা বলতে গিয়ে, ভারতবর্ষের কথা বলতে গিয়ে একটা বিষয় মাঝে মাঝে আসে। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে এমন একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দিয়ে চলছে 47-এর পর থেকে, নতুন কিছু না। ধর্মতন্ত্রবাদীরা যত বেশি আকাশে উঠবে, আমরা তত বেশি মাটিতে যাব। আমাদের এই বৈষম্যর বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে, তা নাহলে এখানেও সাম্প্রদায়িকতা উস্কানি দিয়ে বিভাজনের সৃষ্টি করবে। এই বলে সকলকে আমার আজকের দিনে আমাদের সূর্যাংশু দাসা ও জবা এসছেন, সকলকে আমার শ্রদ্ধা নিবেদন করে আমার কথা আমার একজন আন্দোলনকারী এই আন্দোলন করতে করতে এই সূর্যাংশু বাবুর সাথে আমার পরিচয়। আর তার মূলে ছিলেন নির্মল সাহা, তিনিও একজন মাস্টারমশাই আন্দোলনকারী। কাজী আন্দোলনকারীকে বন্ধু ভাবে এবং মনের কথা বলে এবং কাছে টেনে নেয়। সেইভাবেই আমি সূর্যাংশু বাবুকে একজন আন্দোলনকারী হিসাবেই আমি পেয়েছি। নন্দীগ্রাম আন্দোলন, নন্দীগ্রাম সিঙ্গুর যখন উত্তাল, তখন এই সূর্যাংশু বাবুর লেখা আকিঞ্চন পত্রিকায় লেখা হয় এবং এই সে বুলেটিন আকারে, আর সেই বুলেটিন 5,000 থেকে 10,000 পর্যন্ত ছাপা হয় মাত্র 2 টাকা। এই ধরনের আমি ফেরিওয়ালা সূর্যাংশু বাবুর কথা, নির্মল বাবুর কথা এবং আরো দর্জনা আন্দোলনের কথা আমি ফেরি করে বেড়াতাম। তা সেখান থেকে আমরা পাল্টা একটা মঞ্চ করতে পেরেছিলাম। সেটা হলো এই মেধা পাটকারের নেতৃত্বে ওই ধর্মতলাতে একটা অনশন মঞ্চ। একদিকে মমতার ওখানে আমরা যাইনি, আমরা পাল্টা একটা আলাদাভাবে অনশন মঞ্চ গড়ে তুলতে পেরেছিলাম। সেখানে এপিডিআর মানে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইট, তারপরে সেই এনএপিএম ন্যাশনাল অ্যালায়েন্স অফ পিপলস মুভমেন্ট, যেটা নর্মদা বাঁচাও আন্দোলন থেকে তারপরে ওই এনএপিএম হয়েছে, ঠিক এই ধরনের যে সংগঠনগুলো, তার সমন্বয় সংগঠন হিসেবে আমরা কাজ করেছি। তার মধ্যে সূর্যাংশু বাবু অন্যতম। আমি সেই থেকে সূর্যাংশু বাবুর ভক্ত। এবং আরেকটা কি, আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে আমি এই বাঙাল খেদাও অসম থেকে যে বাঙালিদের তাড়াচ্ছে, সেখানকার পরিস্থিতি, বিহারের পরিস্থিতি, ঝাড়খণ্ডের পরিস্থিতি এবং পুরো যে বঙ্গাল নিয়ে যে কাজ, সেই বঙ্গাল নিয়ে কাজ করতে গিয়ে সূর্যাংশু বাবুর একটা বই আমি প্রকাশ করি। সেই বইটি বাংলাদেশের ভাষার মানে এই পীঠস্থান হলো বাংলাদেশ। তার কারণ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে যে স্বীকৃতি পেয়েছে, সেটা বাংলাদেশ দেখিয়েছে। সেইভাবে আমরা কি করলাম, আমরা এই বাংলাদেশ ভারত পিপলস ফোরাম, বাংলাদেশ পাকিস্তান ভারত পিপলস ফোরাম গড়েছিলাম। যে আমার কোনো রকম কোনো বিরোধ নেই বা আমাদের ছিল না যে পাকিস্তানি সাধারণ মানুষ আমার শত্রু, যারা অন্যায় করে তারা অন্যায়কারী। যেমন আমি একজন মুক্তিযুদ্ধে ছিলাম,
বাংলাদেশে, 17 বছর তখন বয়স। আমি 80 সালে ওই রাজাকারদের উৎপাতেই আমি আর সেখানে থাকতে পারিনি, আমি চলে আসতে বাধ্য হয়েছি, এসে এখানে আশ্রয় নিয়েছি এবং সেইভাবে করছি। কিন্তু সেখানে আমি কখনোই বাংলাদেশের রাজাকাররা আমাকে তাড়িয়ে দিয়েছে, তার কারণ আমরা রাজাকারকে মেরেছি, রাজাকাররা আমাদেরকে মেরেছে। তা কাজী যখন মুজিব হত্যা হলো তারপর থেকেই আমাদের মতো মুক্তিযোদ্ধাদের আর সেখানে থাকার নেই। মানে হিন্দু হলে সে এপারে পাড়ি দেবে, এখানে হয়তো কিছু নিয়ে আসতে পারলো না পারলো, এখানে এসে সেই হকারি করবে। আমি নিজেও একজন হকারি করেছি, সে কি করব, সমস্ত সহায় সম্বলহীন, কি করব, মানে সেইভাবে হকারি। রিজার্ভ ব্যাংকের সামনে ওই কাপড়ের যে টুকরো টুকরো কাপড়, রাজকমল নবরঙের যে সমস্ত, আসুন আইডিয়া করুন, ফ্রক বানান, এই সমস্ত করে পেরিয়ে করেছি। কাজী সেখানে আমি আমার বর্ষিয়ান নেতৃত্বের মধ্যে সূর্যাংশুবাবু, নির্মল সাহা, এদেরকে পেয়ে আমার আরো জোর বেড়ে গেছে। মানে এন্তু বলে না, সেই এন্তু আমি পেয়েছি এনাদের মাধ্যমেই। সেই বইটা 21শে ফেব্রুয়ারি যেটা বলতে চাইছিলাম, সেটা কত সাল যেন, যাই হোক ভুলে গেছি। না ওটা না, আমরা যে বইটা প্রকাশ করেছি ওখানে, যাই হোক সেই 21শে ফেব্রুয়ারি ওখানে মণি সিং অডিটোরিয়ামে আমরা সেই বইটি প্রকাশ করেছি। বেশ মোটা বই, বড় বই, মানে এত ঝাড়খণ্ড রয়েছে, আসাম রয়েছে, আমার এই বাংলা রয়েছে, পূর্ব বাংলা রয়েছে, সমস্ত প্রবন্ধগুলো এই ভাষার উপরে আমি একত্রিত করে সেই বইটা ওখানে ওই বাংলাদেশের ঢাকার যে মণি সিং অডিটোরিয়াম, সেখানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছি। উনিও গেছিলেন, আমাদের সূর্যাংশুবাবু গেছিলেন। তা কাজে এই একটি কাজ আমি করতে পেরেছিলাম, মানে ওনাকে মনে রাখার মতো। এবং সেই বইটি 500 ছেপেছি, 100-200 না, 500 ছেপেছি। ওখানে সাথে সাথে প্রায় 50-60টা বিক্রি হয়ে গেছে এবং তারপর 100 ওনার কাছ থেকে সে নিয়েছেন ওনারা। আর সেই বইটি এখন নেই, কিন্তু নিঃশেষিত। সেটা কাছে কপি নেই, দ্বিতীয় সংস্করণ বের করার ইচ্ছা রইল। আর এই যে আমার আদর্শ পুরুষ, মানে মানে অগ্রণী শিক্ষক, এই শিক্ষককে আমাদের একদম মানে করছি, মানে যাতে আরো আমরা এরকম লেখা পাই এবং সেটা প্রকাশ করতে পারি। আকিঞ্চনে তো বরাবরই লেখেন, আকিঞ্চন যেটা আমি এখানে দিয়েছিও, এই যে এটা প্রতিবাদে, প্রতিরোধে, প্রতিকারের লক্ষ্যে, এই ধরনের, এই যে অভয়ার বিচার চাই, রাজপথ ছাড়ি নাই, এই ধরনের রয়েছে। কাজী এই ধরনের আন্দোলন, প্রতিবাদে, প্রতিরোধে, প্রতিকারের লক্ষ্যে এই পত্রিকাটি বেরোয়। এর মধ্যে সূর্যাংশুবাবু আছেন, নির্মল বাবুরা আছেন এবং লেখা দেন। কাজী এই লেখার মধ্যে আমরা বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে দিতে পারি, ওনাদের কথা ছড়িয়ে দিতে পারি। আর যেহেতু উনি একজন আন্দোলনকারী, সেহেতু আন্দোলনের একটি গান দিয়ে আমি শেষ করব। আমরা আন্দোলনকারী, এই পৃথিবীর বন উপবন, নদী পাহাড়, সবকিছুরই চাই অধিকার, সাধ্য কি কেড়ে নেবার, আমরা এসো লড়ি। আমরা আন্দোলনকারী, এই পৃথিবীর যেখানেই যাই, বন্ধু যে পাই সেখানেই ঘর বাড়ি। এসো সবাই জোট বেঁধে তাই, এসো সবাই জোট বেঁধে তাই, নূতন পৃথিবী গড়ি। আমরা আন্দোলনকারী। যেমন শব্দের কারিগর, শব্দের খেলোয়াড়, কলমের খাপ থেকে বের করে তলোয়ার, শব্দের কোষ থেকে ঝেপে নিয়ে শব্দ, বড় বড় রাজাদেরও করে ফেলেন জব্দ।